নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায় প্রদান করা হয়। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনার যারা 1 এপ্রিল 2008 থেকে 31/12/2019 অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের সময়সীমার মধ্যে কর্মরত বা পেনশনার হিসাবে ছিলেন, তাদেরকে পঞ্চম বেতন কমিশনের আওতায় 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়ার ইমিডিয়েট প্রদান করার নির্দেশ দেওয়া হয় রাজ্যকে। এবং ওই সময়সীমার মধ্যে অর্থাৎ 1 এপ্রিল 2008 থেকে 31/12/2019 মধ্যে যে সমস্ত এমপ্লয়িরা সেই সময় কর্মরত অবস্থায় ছিলেন কিন্তু বর্তমানে তারা পেনশনার হিসাবে আছেন বা তাদের পরিবারবর্গ সেই কর্মচারীর মৃত্যুর পর ফ্যামিলি পেনশন পাচ্ছেন, তারা বেশ কিছু সমস্যায় পড়তে চলেছেন বা সমস্যার সম্মুখীন হচ্ছেন এই 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়ার পাওয়ার ক্ষেত্রে। আজকের ভিডিওতে আমি মূলত সেই সকল পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা যারা এই 25% ডিএনএস অ্যালাউন্সের এরিয়ার পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করব এবং সেই সমস্ত সমস্যার সমাধান নিয়েও আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। সমস্ত পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ক্ষেত্রে বেশিরভাগ যে সমস্যাটি আসছে সেই সমস্যাটি হলো পিপিও সংক্রান্ত। আপনি যদি মূল পেনশনার হয়ে থাকেন তাহলে আপনার নিজের পিপিও, বা আপনি যদি ফ্যামিলি পেনশনার হয়ে থাকেন তাহলে মূল যে পেনশনার ছিলেন তার পিপিওটা যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি ম্যাক্সিমাম সমস্যাগুলিরই সমাধান পেয়ে যাবেন। চলুন পিপিও থেকে কোন কোন সমস্যাগুলি আসে বা আপনি পিপিও থেকে কোন কোন সমস্যার সমাধানগুলি খুঁজে পাবেন সেই ব্যাপারে আমরা আগে জেনে নিই। সর্বপ্রথমে আমরা জানবো পিপিওটা কি। পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার হলো একজন সরকারি কর্মচারী যখন দীর্ঘকাল তার সার্ভিস লাইফ কমপ্লিট করেন, অর্থাৎ নিজের চাকুরি জীবন অতিবাহিত করার পর যেদিন তিনি অবসর নিতে যান সেই সময় তাকে সরকার থেকে একটি পেনশন পেমেন্ট অর্ডার জারি করা হয় এবং এই পেনশন পেমেন্ট অর্ডারে সেই সরকারি এমপ্লয়ির যাবতীয় তথ্য বা ইনফরমেশন এখানে লিপিবদ্ধ করা থাকে। ফর এক্সাম্পল, ধরুন একজন সরকারি কর্মচারী নিজে অবসর নিতে যাচ্ছেন, এই অবসরের সময় তিনি তার পিপিওতে কী কী পেতে পারেন। প্রথমত তার বেসিক যে ডিটেলসগুলি আছে সেই বেসিক ডিটেলসগুলি পাবেন। অর্থাৎ প্রথমত সেই সরকারি কর্মচারীর নাম, সেই সরকারি কর্মচারীর যেটা ডেট অফ বার্থ অর্থাৎ কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন, তার ডেট অফ জয়নিং অর্থাৎ তিনি যে চাকরি করতেন সেই চাকরিতে ফার্স্ট ডেট অফ জয়নিং কত, তিনি ডেট অফ রিটায়ারমেন্ট অর্থাৎ কবে তিনি অবসর নিচ্ছেন এবং তার সার্ভিস লাইফ অর্থাৎ কত বছরের সার্ভিস পিরিয়ড হলো, সমস্ত কিছু এখানে লিপিবদ্ধ থাকে। এগুলো হলো পেনশনারের তথ্য। অর্থাৎ ফর এক্সাম্পল, ধরুন একজন ব্যক্তি 1/5/1995 সালে নিজের সার্ভিস লাইফে যোগদান করলেন, প্রথম চাকরি জীবন শুরু করলেন এবং তিনি 31/7/2017 তিনি ডেট অফ রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর নিলেন এবং তার সার্ভিস পিরিয়ড হলো 22 বছরের 3 মাসের জন্য। এই সমস্ত তথ্যগুলি অর্থাৎ ডেট অফ জয়নিং, তার ডেট অফ রিটায়ারমেন্ট, সার্ভিস পিরিয়ড সব কিছুই কিন্তু পিপিওতে লিপিবদ্ধ করা থাকবে। এই সরকারি কর্মচারীর বেসিক ইনফরমেশনের পাশাপাশি আরও বেশ কিছু তথ্য এই পিপিওতে পাওয়া যাবে। যেমন পাওয়া যাবে ধরুন লাস্ট বেসিক পে, অর্থাৎ সেই সরকারি কর্মচারী যে ডেটে অবসর নিচ্ছেন, অর্থাৎ ফর এক্সাম্পল এখানে আমি বললাম 31/7/2017 তিনি অবসর নিচ্ছেন, এই 31/7/2017 তিনি যে চাকরি করতেন সেই চাকরিতে লাস্ট যে বেসিক পে ছিল সেই বেসিক পেটা কিন্তু এখানে এন্ট্রি করা থাকবে। ফর এক্সাম্পল আমি ধরলাম এখানে তার লাস্ট বেসিক পে ছিল 42,000 টাকা এবং এই 42,000 টাকা অনুযায়ী অর্থাৎ এই লাস্ট বেসিক পে অনুযায়ী সেই সরকারি কর্মচারীর যাবতীয় ক্যালকুলেশন কিন্তু এখানে কমপ্লিট করা হবে। যেমন ধরুন এই লাস্ট বেসিক পের উপর ভিত্তি করে সেই সরকারি কর্মচারীর বেসিক পেনশন নির্ধারিত হবে। অর্থাৎ যেহেতু এই সরকারি কর্মচারীটি 22 বছর 3 মাস চাকরি করেছেন, যেটা 20 বছরের থেকে বেশি সময়কাল, তাই তার এক্ষেত্রে লাস্ট বেসিক পে যদি 42,000 টাকা হয় তাহলে এক্ষেত্রে তার বেসিক পেনশন হবে তার 50%, অর্থাৎ 42,000 টাকার 50% সমান 21,000 টাকা হবে তার বেসিক পেনশন এবং সেটা এই পিপিওতে লিপিবদ্ধ থাকবে। অর্থাৎ এক্ষেত্রে তিনি পাচ্ছেন তার লাস্ট বেসিক পে, অর্থাৎ তিনি যে ডেটে তিনি অবসর নিচ্ছেন সেই অবসরের সময় তার কত বেসিক পে ছিল এবং সেই অনুযায়ী তার বেসিক পেনশন কত হচ্ছে সেটাও এখানে এন্ট্রি করা থাকছে। এর পাশাপাশি আরও বেশ কিছু তথ্য এই সরকারি কর্মচারী পাবেন, যেটি হলো পেনশন কমিউটেশন অ্যামাউন্ট। পেনশন কমিউটেশন হলো একজন সরকারি কর্মচারী অবসর নেওয়ার সময় তার হাতে একটা সুযোগ থাকে যে তিনি যদি চেয়ে থাকেন তাহলে তার যে বেসিক পেনশন আছে সেই বেসিক পেনশনের একটা পার্সেন্টেজ যেটা ম্যাক্সিমাম 40% পর্যন্ত তিনি চাইলে কমিউট করতে পারেন বা সেল
করতে পারেন এবং এই কমিউটেশনের উপর একটা ভ্যালু পেয়ে থাকেন, সেই ভ্যালুটা তাকে এককালীন দেওয়া হয় এবং এই কমিউটেশন অ্যামাউন্টটা ইএমআই সিস্টেমে প্রতি মাসে মাসে তার পেনশন থেকে ডিডাক্ট করা হয়। এই পেনশন কমিউটেশনটি হলো সম্পূর্ণ অপশনাল বিষয়, এটা কিন্তু কম্পালসারি নয়। এক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা এর আগে দিয়েছিলাম সেই এক্সাম্পল অনুযায়ী যদি সেই কর্মচারীর লাস্ট বেসিক পে 42,000 টাকা এবং তার বেসিক পেনশন 21,000 টাকা হয়ে থাকে, তাহলে তার হাতে একটা অপশান আছে, তিনি চাইলেই বেসিক পেনশনের উপর অর্থাৎ 21,000 টাকার উপর ম্যাক্সিমাম 40% সেল করতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে তিনি 21,000 টাকার ম্যাক্সিমাম 40% অর্থাৎ 8,400 টাকা সেল করতে পারেন এবং তার বেসিক পেনশনের পরিমাণ দাঁড়াবে 12,600 টাকা। তবে একটি কথা এখানে মনে রাখার বিষয় আছে যে ডিয়ারনেস অ্যালাউন্সের যে ক্যালকুলেশনের বিষয়টা বা ডিএ যে নির্ধারণের বিষয়টা, সেটা কিন্তু এখানে 21,000 টাকার উপরই করা হবে। এক্ষেত্রে 8,400 টাকা কেটে 12,600 টাকার উপর ক্যালকুলেশনটা করা হবে না। অনেকেই মনে করে থাকবেন যে যেহেতু আমি 8,400 টাকা কমিউট করেছি তাই আমার নতুন বেসিক পেনশন হচ্ছে 12,600 টাকা এবং আমার যাবতীয় ডিয়ারনেস অ্যালাউন্সের ক্যালকুলেশন 12,600 টাকা অনুযায়ী হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ডিয়ারনেস অ্যালাউন্সের ক্যালকুলেশন কিন্তু মূল যে বেসিক পেনশন অর্থাৎ 21,000 টাকা এক্ষেত্রে 21,000 টাকায় অনুযায়ী হবে। তাহলে এই সমস্ত তথ্যগুলো ছিল সেই পেনশনারের তথ্য। এর পাশাপাশি ফ্যামিলি পেনশনারেরও বেশ কিছু ইনফরমেশান থাকবে। ফ্যামিলি পেনশনারের প্রথমত যে বেসিক ইনফরমেশান সেগুলো থাকবে, যেমন সেই ফ্যামিলি পেনশনারের নাম, তাকে কত শতাংশ ফ্যামিলি পেনশন প্রদান করা হবে, ফর এক্সাম্পল 100% না 50%, সেগুলো এন্ট্রি করা থাকবে। সেই ফ্যামিলি পেনশনারের ডেট অফ বার্থ, তার সঙ্গে রিলেশন কী অর্থাৎ মূল পেনশনারের সঙ্গে তার রিলেশন কী থাকছে, সমস্ত কিছু এন্ট্রি থাকছে। এই সমস্ত বেসিক ইনফরমেশনের পাশাপাশি আরও দুটো ইনফরমেশন এখানে থাকবে, সেটা হলো এনহ্যান্সড ফ্যামিলি পেনশন এবং অপরটি হলো ফ্যামিলি পেনশন। এনহ্যান্সড ফ্যামিলি পেনশন অর্থাৎ বর্ধিত ফ্যামিলি পেনশন, এটি হলো মূল চাকরিজীবীর 67 বছর বয়স পর্যন্ত প্রযোজ্য। অর্থাৎ একজন সরকারি কর্মচারী যদি ধরুন 60 বছর বয়সে অবসর নিয়ে থাকেন, তাহলে তার অবসর নেওয়ার পর আরও 7 বছর অর্থাৎ তার 67 বছর বয়স পর্যন্ত এটা প্রযোজ্য। যদি সেই সরকারি কর্মচারী 62 বছর বয়সে অবসর নিয়ে থাকেন, তাহলে তার অবসর নেওয়ার পর আরও 5 বছর এই এনহ্যান্সড ফ্যামিলি পেনশন রেটটি প্রযোজ্য। এখানে এই এনহ্যান্সড ফ্যামিলি পেনশনের যে বিষয়টি, সেটিতে কি বেনিফিটটা পাওয়া যায়? বেনিফিটটা হলো এক্ষেত্রে এই সময়কালটি পর্যন্ত সেই সরকারি চাকুরিজীবী জীবিত থাকুক বা না থাকুক, তার যে সার্ভিস হোল্ডারের যে পেনশনটি, সেই পেনশন রেটটি কিন্তু প্রযোজ্য থাকবে। ফর এক্সাম্পল ধরুন আমি যে আগের উদাহরণটা দিয়েছি যে একজন সরকারি কর্মচারীর তিনি যদি ধরুন 31/7/2017 তিনি অবসর নিয়েছেন এবং 31/7/2017 অবসর নেওয়ার পর ধরুন তিনি 60 বছর বয়সে অবসর নিয়েছেন, তাহলে আরও 7 বছর অর্থাৎ 31/7/2024 পর্যন্ত তার এনহ্যান্স ফ্যামিলি পেনশন রেটটি প্রযোজ্য থাকছে। এবং এক্ষেত্রে এই 31/7/2024 পর্যন্ত এক্ষেত্রে তার যে মূল পেনশন রেটটি অর্থাৎ বেসিক পেনশন যেটা ছিল 42,000 টাকার 50% অর্থাৎ 21,000 টাকা, এই 21,000 রেটটাই কিন্তু প্রযোজ্য থাকবে, তিনি জীবিত থাকুক বা না থাকুক। অর্থাৎ তিনি জীবিত থাকলে তিনি পাবেন, তিনি যদি জীবিত না থাকেন তাহলে তার যে ফ্যামিলি পেনশনার আছেন তিনি কিন্তু এই 21,000 টাকা অনুযায়ী পেনশনটি পাবেন। আশা করি আমি এনহ্যান্স ফ্যামিলি পেনশনের বিষয়টি বোঝাতে পেরেছি। এর পাশাপাশি অপর যে ইনফরমেশনটি থাকবে সেটি হলো ফ্যামিলি পেনশন। এই ফ্যামিলি পেনশনটা সারা জীবনের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ এই 67 বছর বয়সের পর থেকে সেই ফ্যামিলি পেনশনার যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত এই ফ্যামিলি পেনশনের রেটটি তিনি পাবেন এবং তার রেট হলো তিনি অর্থাৎ যে মূল সার্ভিস হোল্ডার যিনি ছিলেন তার লাস্ট বেসিকের 30% ফ্যামিলি পেনশন হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এক্ষেত্রে যে এক্সাম্পলটা আমি দিয়েছি অর্থাৎ তার 42,000 টাকা যদি লাস্ট বেসিক পে হয়, তার 30% অর্থাৎ 12,600 টাকা এক্ষেত্রে ফ্যামিলি পেনশনারের বেসিক পেনশন হিসাবে প্রযোজ্য থাকবে এবং সেটা সেই ফ্যামিলি পেনশন সারা জীবন ধরে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা এক কথায় বলতে গেলে একটি পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, তাতে মূল পেনশনারের বা ফ্যামিলি পেনশনারের যাবতীয় তথ্য আপনি পাবেন এবং যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। এক্ষেত্রে সেই মূল পেনশনারের বেসিক ইনফরমেশান অর্থাৎ তার নাম, তার ঠিকানা, তার কবে তিনি জয়েন করেছেন, তার ডেট অফ বার্থ, তার তিনি কবে অবসর নিয়েছেন, তার সার্ভিস পিরিয়ড কত ছিল, যাবতীয় তথ্য পাচ্ছেন। তিনি লাস্ট বেসিক পে কত পেতেন সেটা পাচ্ছেন। তার পাশাপাশি তার বেসিক পেনশন কত দাঁড়াচ্ছে সেটা এখানে এন্ট্রি করা থাকছে। তার পেনশন কমিউট যদি তিনি করে থাকেন তাহলে তার অ্যামাউন্ট কত এবং সেই বাবদ কত ভ্যালু পেয়েছেন সেগুলো এন্ট্রি করা থাকছে। এবং এর পাশাপাশি একজন ফ্যামিলি পেনশনারের বেসিক ডিটেলস, তার নাম, তার ডেট অফ বার্থ, তার রিলেশন মূল পেনশনারের সঙ্গে তার রিলেশনটা কি, এনহ্যান্স ফ্যামিলি পেনশন এবং ফ্যামিলি পেনশন, এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনি পাচ্ছেন। তাহলে আপনারা যদি এই পিপিওটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এই ডিয়ারনেস অ্যালাউন্সের 25% এরিয়ার ক্যালকুলেশন করার ক্ষেত্রে যে
ম্যাক্সিমাম সমস্যাগুলি আসছিল সেই সমস্যাগুলির সমাধান আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে আমার আগের ভিডিওগুলিতে বহু পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন যে তারা তাদের যে সমস্ত বেসিক ইনফরমেশন সেগুলো বুঝতে পারছেন না, তাদের বেসিক পেনশন কত, তাদের কমিউটেশন বাবদ কত বাদ যাবে, তাদের ফ্যামিলি পেনশনের রেট কত, অর্থাৎ ফ্যামিলি পেনশনের বেসিক পেনশনটা কত, তাদের বর্তমানে এনহ্যান্স ফ্যামিলি পেনশন চলছে কি মূল পেনশন চলছে, অর্থাৎ মূল ফ্যামিলি পেনশন চলছে, তারা বুঝতে পারছে না। তাই সেই সকল সমস্যার সমাধানের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।